প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা আলোর প্রতিসরণ শুরু করব। তার আগে তোমাদের সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আলোর প্রতিফলন আমাদের শেষ হয়ে গিয়েছে, আলোর প্রতিসরণ শুরু হবে। প্রতিসরণ ধর্মটা কি? আলোকরশ্মি একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি আরেকটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে প্রবেশ করে, তখন দেখা যায় আলোর গতিপথে কিছু পরিবর্তন ঘটে। কেমন? ধরলাম এখানটায় একটা কাঁচের আয়তাকার স্ল্যাব আছে, আর এখানটায় বায়ু মাধ্যম আছে, এখানটায় বায়ু আছে, আর এটা কাঁচ, দুটোই স্বচ্ছ মাধ্যম। এবার বায়ু থেকে আলোকরশ্মি এসে কাঁচের স্ল্যাবের ওপর আপাতিত হলো। আমরা জানি আলোকরশ্মি সরল রেখায় চলে, ফলে আলোকরশ্মিটা কী হওয়া উচিত? এই পথে ডট ডট করে, এই যে ডট ডট করে আঁকা হলো, এই পথ অনুযায়ী যাওয়া উচিত, কাঁচের মধ্যে দিয়ে এই পথ অনুযায়ী চলে যাওয়া উচিত। কিন্তু কি হয়, আমরা বাস্তবে কি দেখতে পাই? বাস্তবে দেখতে পাই এই যে আপাতিত আলোকরশ্মির কিছুটা অংশ পুনরায় প্রতিফলিত হয়ে যায়, পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়। এটাকে আমরা বলেছিলাম প্রতিফলন, এই ধর্ম সম্পর্কে জেনেছিলাম। আর কিছুটা অংশ কি হয়? আর কিছুটা অংশ এই মাধ্যমে কাঁচ মাধ্যমে প্রবেশ করে, কিন্তু কাঁচ মাধ্যমে এই ডট ডট পথ অনুসারে না গিয়ে গতিপথটা বেঁকে যাচ্ছে। এই যে ধর্ম, এটা কি আমরা বলছি? প্রতিসরণ ধর্ম। এই যে রশ্মিটা, এটাকে বলা হয় প্রতিসৃত রশ্মি। প্রতিসৃত রশ্মি। তাহলে প্রতিসরণ ধর্মটা কি? প্রতিসরণ ধর্ম হচ্ছে মাধ্যম পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলোকরশ্মির গতিপথ পরিবর্তিত হওয়ার ঘটনাকে আলোকরশ্মির গতিপথ পরিবর্তিত হওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোর প্রতিসরণ বলে। এই যে মাধ্যম পরিবর্তন করলো, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে যখনই কাঁচ মাধ্যমে প্রবেশ করলো, তখন আলোর গতিপথটা পরিবর্তিত হলো। গতিপথ পরিবর্তিত হলো কেন? যদি কাঁচ মাধ্যমটা না থাকতো, আলোকরশ্মি কিন্তু এই লাইন ধরেই যেত, এই যে ডট ডট লাইন ধরেই যেত, কিন্তু কাঁচ মাধ্যম থাকার ফলে গতিপথটা পাল্টে গেল। এটাকেই বলা হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ হলে দুটো সূত্র নয়, তিনটে সূত্র মেনে চলে। তার আগে প্রতিসরণের কারণ কি যদি আমরা জানতে চাই, যে আলোর প্রতিসরণ কেন ঘটে। আসলে মাধ্যম পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অবশ্যই স্বচ্ছ মাধ্যমের কথা বলা হচ্ছে, মাধ্যম পরিবর্তনের সঙ্গে আলোর বেগ পরিবর্তিত হওয়ায়, আসলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে আলোর বেগের পরিবর্তন ঘটে। আলোর বেগ পরিবর্তিত হওয়ায় প্রতিসরণ ঘটে। প্রতিসরণের প্রধান কারণ কিন্তু এটাই। কোনটা? মাধ্যম পরিবর্তন হলে আলোর গতিবেগটা পরিবর্তিত হয়, তাই প্রতিসরণ ঘটে। প্রতিসরণ হলে তিনটে সূত্র মেনে চলে। এই যে প্রতিফলন হলে যেমন সূত্র ছিল, প্রতিসরণের সূত্র। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে 1 নম্বর সূত্র, প্রতিসরণের ফলে আলোর কম্পাঙ্ক অপরিবর্তিত থাকলেও
বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়। বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়। এর মানে কি? এর মানে হচ্ছে আলোকরশ্মি যখন বায়ু মাধ্যম থেকে কাঁচে প্রবেশ করছে, এই যে আলোকরশ্মি, এটাকে আমরা বলি কি আপাতিত আলোকরশ্মি, আপাতিত রশ্মি এটা। আর কাঁচ মাধ্যমে যে আলোকরশ্মিটা গেল সেটাকে আমরা কি বললাম? প্রতিসৃত রশ্মি। দেখা যায় আপাতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মির কম্পাঙ্কটা একই থাকে, অর্থাৎ প্রতিসরণের ফলে আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু আপাতিত আলোকরশ্মির বেগ যা, প্রতিসৃত আলোকরশ্মির বেগটাই থাকে না, অথবা আপাতিত আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যা, প্রতিসৃত আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য তাই থাকে না। কম্পাঙ্কটা একই থাকে, কিন্তু বেগ আর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে কার? আপাতিত রশ্মির সাপেক্ষে প্রতিসৃত রশ্মির। 2 নম্বর সূত্রটা কি বলছে? 2 নম্বর সূত্র বলছে যে আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি ও, এই ছবিতে দেখতে পাচ্ছি কোনটা আপাতিত রশ্মি কোনটা প্রতিসৃত রশ্মি, ও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা সেই প্রতিফলনের মতো একই রকম, অর্থাৎ আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আর এখানটায় যে অভিলম্ব আঁকা হলো, এটাকে একটু বড় করে দিই, এন প্রাইম, এটা একই সমতলে থাকে, একই তলের ওপর লম্ব হয়। আর 3 নম্বর সূত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। 3 নম্বর সূত্রটা বলছে কি, এই যে আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে আমরা কি বলি? আপাতন কোণ। আর প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে আমরা প্রতিসরণ কোণ বলি। আপাতিত রশ্মি, আচ্ছা আমাদের এই প্রতিফলিত রশ্মিটা কাজে রাখবে না, এটা একটু মুছে দিই আপাতত। কিন্তু প্রতিফলন ঘটে দুটো মাধ্যমের বিভেদ তল থেকে, আপাতিত আলোকরশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হয় আর বাকি অংশটা প্রতিসৃত হয়। এই যে আপাতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করলো সেটা আপাতন কোণ, আর প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করছে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর আমরা দেখাতে পারি না, প্রতিসরণের 3য় সূত্রটা কি বলছে আপাতন কোণের সাইন, মানে সাইন আই বাই সাইন আর, আর সাইন আর, অর্থাৎ ধরো আয়ের আপাতন কোণের মান হলো 30 ডিগ্রি আর প্রতিসরণ কোণ হলো 40 ডিগ্রি। এই সাইন 30 ডিগ্রি বাই সাইন 40 ডিগ্রি, এই কথাটা বলা হচ্ছে। আপাতন কোণের সাইন অর্থাৎ সাইন আই আর প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর, এই দুটোর অনুপাত কি হয়? এই দুটোর অনুপাত ধ্রুবক থাকে, একই হয়। ধ্রুবক থাকে মানে কি? ধ্রুবক থাকে মানে হচ্ছে কেউ যদি আপাতন কোণটা ধরো সাইন 30 ডিগ্রি বাই সাইন 40 ডিগ্রি করলে কিছু একটা মান এলো, এম এলো, কিছু একটা মান আসবে সাইন 30 ডিগ্রি বাই সাইন 40 ডিগ্রি করলে। এবার কেউ কী করলো? আপাতন কোণটাকে পরিবর্তিত করে দিল। সে কী করলো? আপাতন কোণের মান নিল 25 ডিগ্রি, তার ফলে দেখলো প্রতিসরণ কোণের মান এসছে 15 ডিগ্রি। এরকম হতেই পারে, সে আপাতন কোণটা 25 ডিগ্রি নিয়েছে, প্রতিসরণ কোণটা 15 ডিগ্রি হয়েছে। তখন সাইন 25 ডিগ্রি বাই সাইন 15 ডিগ্রি, এটাও অনুপাত করলে সেই এম আসবে, এখানটায় যা আসবে অনুপাতটা এখানটায়ও তাই আসবে। এটাই বলছে যে সাইন আই বাই সাইন আর সবসময় ধ্রুবক থাকে, যদি, অবশ্যই ধ্রুবক থাকবে যদি আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও মাধ্যম নির্দিষ্ট থাকে। আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও দুটি মাধ্যম নির্দিষ্ট থাকে, দুটি মাধ্যম নির্দিষ্ট থাকে, এইটা শর্ত। যে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা ধ্রুবক থাকবে যদি আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখানটায় যে বর্ণের আলো এসে আপাতিত হচ্ছে সেই আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা আর দুটো মাধ্যম নির্দিষ্ট থাকে, অর্থাৎ এপারে ওপরে যে মাধ্যম আর নিচে যদি সেই একই মাধ্যম থাকে তবেই কিন্তু
অনুপাতটার মান একই হবে। অর্থাৎ দেখা গেল কেউ একজন প্রথমে আপতন কোণ আয় আর প্রতিসরণ কোণ করে দেখলো, অনুপাত করে এম এলো, তারপরে সে কী করলো, আর একজন যখন পরীক্ষা করতে হলো মাধ্যম দুটো একই রাখলো কিন্তু বর্ণটা আলাদা নিল। অর্থাৎ এই দেখা গেলো হলুদ বর্ণের আলো নিয়ে পরীক্ষা করেছিল, অর্থাৎ সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আপাতিত আলোটা কী ছিল, হলুদ বর্ণ। হলুদ বর্ণের আলো ফেলার পর দেখা গেলো আপতন কোণ 30 ডিগ্রি হয়েছে, প্রতিসরণ কোণ 40 ডিগ্রি হয়েছে, অনুপাতটা বের করেছে। আর একজন এসে কী করলো, ওই মাধ্যম একই রাখলো কিন্তু বর্ণটা লাল নিল, লাল বর্ণের আলো নিল, নিয়ে এই আপাতন কোণ প্রতিসরণ কোণ এটা হলো দেখলো, সে আপাতন কোণটাকে পরিবর্তিত করে দিয়েছে। তখন কিন্তু অনুপাতটা আর এম হবে না। কেন হবে না? যেহেতু বর্ণটা পরিবর্তিত করেছে। আলোর বর্ণ পরিবর্তন করলে অথবা দুটো মাধ্যম পরিবর্তন করলে, যে কোনো একটা পাল্টালে বা দুটো পাল্টে দিলে তখন কিন্তু সাইন আই বাই সাইন আর ধ্রুবক থাকে না। এই সাইন আই বাই সাইন আর কখন ধ্রুবক থাকবে? যদি আমরা দুটো মাধ্যম একই রাখি আর একই বর্ণের আলোকরশ্মি এনে ফেলি, আপাতিত করি মাধ্যমের বিভেদ তলের উপর, তবেই কিন্তু আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা সব সময় ধ্রুবক থাকবে। এই যে সূত্র, এটাকেই বলে স্নেলের সূত্র। স্নেলের সূত্র, বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে করা হয়েছে স্নেলের সূত্র। এই হচ্ছে প্রতিসরণ কী আর প্রতিসরণের হলে যে সূত্র দুটো তিনটে মেনে চলবে। এখানটায় বলা ভালো যে আলোর প্রতিসরণ কোথা থেকে হয়, কোথা থেকে শুরু হয়? দুটো মাধ্যমের বিভেদ তল মানে এই যে এই জায়গাটা এসে কী হয়েছে, এই জায়গাটা এসে দুটো মাধ্যম মিলিত হয়েছে, বিভেদ তল বা সংযোগস্থল। এই দুটো মাধ্যমের বিভেদ তল থেকে আলোর গতিপথটা পরিবর্তিত হয়। অর্থাৎ আলোর প্রতিসরণ কোথা থেকে হয়? দুটো মাধ্যমের বিভেদ তল থেকে আলোর প্রতিসরণটা শুরু হয়, অর্থাৎ আলোর গতির অভিমুখটা পরিবর্তিত হয়। এখানে একটু আমাদের লিখে নেওয়া উচিত। তাহলে এই প্রতিসরণের সূত্র তো হলো কী শিখলাম যে দুটি মাধ্যমের বিভেদ তল থেকে, দুটি মাধ্যমের বিভেদ তল থেকে আলোর প্রতিসরণ হয়, আলোর গতিপথ পরিবর্তিত হয়, গতিপথ পরিবর্তিত হয়, দুটো মাধ্যমের বিভেদ তল থেকে ঘটনাটা ঘটে। এই হলো আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ হওয়ার পর, জানার পর আমাদের জানতে হবে প্রতিসরাঙ্ক। এইটা একটু বিশেষ করেই জানতে হবে। প্রতিসরাঙ্ক এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত। প্রতিসরাঙ্ক কী? প্রতিসরাঙ্ক হচ্ছে কোনো একটি মাধ্যমের বৈশিষ্ট্য। যেমন কাঁচ একটা মাধ্যম, স্বচ্ছ মাধ্যম, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিসরাঙ্ক। যেমন আমরা তরলের কী করি, তরলের ঘনত্ব পরিমাপ করতে পারি, জলের ঘনত্ব পরিমাপ করতে পারি, আলো তারপরে কাঁচের ঘনত্ব পরিমাপ করতে পারি, তেলের ঘনত্ব পরিমাপ করতে পারি। এগুলো হচ্ছে কি, তেলের ঘনত্ব তেলের একটি বৈশিষ্ট্য, জলের ঘনত্ব জলের একটি বৈশিষ্ট্য। তা বলে কি ঘনত্ব আমরা দেখতে পাই? ঘনত্ব আমরা দেখতে পাই না, ঘনত্ব পরিমাপ করতে পারি। ঠিক একই রকমভাবে আলোর প্রতিসরাঙ্ক হচ্ছে স্বচ্ছ মাধ্যমের একটি বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারি যে আলো ওই মাধ্যমে প্রবেশ করলে বেগ কেমন হবে, সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমরা কিন্তু কাঁচের প্রতিসরাঙ্ক বা জলের প্রতিসরাঙ্ক দেখতে পাবো না, পরিমাপ করা যায়। ওটা একটি ওই মাধ্যমের একটি বিশেষ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য থেকে আমরা আলোর প্রতিসরণটা কেমন হবে তার ধারণা পাই। আমরা আজকে প্রথমে প্রতিসরাঙ্ক সম্পর্কে শিখব। প্রতিসরাঙ্ক কী? এই যে আমরা প্রতিসরণের তৃতীয় সূত্র বা স্নেলের সূত্রটা শিখলাম, সেই সূত্র থেকেই কিন্তু আমরা প্রতিসরাঙ্কের ধারণাটা পাই। প্রতিসরাঙ্ক সম্পর্কে জানব, খুব ভালো করেই প্রতিসরাঙ্কটা সম্পর্কে জানতে হবে। প্রতিসরাঙ্ক কি বলছে, বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আরআই দ্বারা লেখা হয়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরণের ইংরেজি, সেখান থেকে এসছে। আমরা জেনেছিলাম দুটি নির্দিষ্ট মাধ্যম, তৃতীয় সূত্রটা কি জেনেছিলাম, দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে, নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে কি হয়, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা ধ্রুবক হয়। এই তো জানি,
আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত করলে একটা মান আসবে, যে মানটা কি থাকবে, কনস্ট্যান্ট, ধ্রুবক। এই যে ধ্রুবক, এটাকেই আমরা মিউ চিহ্ন দ্বারা লিখি। মিউ, এই চিহ্নটার নাম কি, এটা হচ্ছে গ্রিক অক্ষর মিউ, মিউ চিহ্ন দ্বারা লেখা হয়। এই মিউটাকেই বলা হয় প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? এটা প্রতিসরাঙ্ক বলা হচ্ছে। এটাকে শুধু মিউ না বলে বলা হয় 1 মিউ 2। 1 মিউ 2 মানে কি, অর্থাৎ 1 নম্বর মাধ্যম, বায়ু মাধ্যমটাকে যদি 1 নম্বর মাধ্যম ধরি, 1 নম্বর মাধ্যম, বায়ু মাধ্যমটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, আর কাঁচ মাধ্যমটা 2 নম্বর মাধ্যম, দুটোই স্বচ্ছ মাধ্যম। এই 1 মিউ 2টাকে বলা হয় 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। 1 মিউ 2 এটাকে তাহলে কি বলা হচ্ছে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা কিন্তু আমরা দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা বলছি। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1 মিউ 2। এটাকে অনেকে এইভাবেও বলে যে আপাতন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক এইভাবেও বলা যায়। যে 1 মিউ 2টা কী হচ্ছে, আপাতন মাধ্যমের সাপেক্ষে, এটা কি 1 নম্বর মাধ্যমটাকে আমরা কি বলতে পারি, আপাতন মাধ্যম। 2 নম্বর মাধ্যমটাকে কি বলতে পারি, প্রতিসরণ মাধ্যম। এটাকে আপাতন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ মাধ্যমেরও প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে প্রতিসরাঙ্ক কি হলো, এই যে সাইন আই আর সাইন আর, এইটা ধ্রুবককে আমরা কি বলছি, প্রতিসরাঙ্ক। এখানটা একটু লিখি, সাইন আই বাই সাইন আর, এটা কি আমরা বলছি প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে, কার, 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাই প্রতিসরাঙ্কের সংজ্ঞা দেওয়ার সময় কি বলা হয়, এই যে বলা হচ্ছে সংজ্ঞাটা দেওয়ার সময়, দুটি নির্দিষ্ট মাধ্যম সংজ্ঞা, কার সংজ্ঞা, প্রতিসরাঙ্কের সংজ্ঞা। কি বলা হচ্ছে, দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রতিসরাঙ্ক বলে। কার সাপেক্ষে, এই যে এটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, অথবা আমরা বলতে পারি আপাতন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ আমরা দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা বলব। প্রতিসরাঙ্ক একক কী হবে, প্রতিসরাঙ্কটা আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছি প্রতিসরাঙ্কটা এরকম হচ্ছে, সাইন আই বাই সাইন আর, এইটার অনুপাত 1 মিউ 2, বা শুধু মিউও লেখা যায়, কোনো অসুবিধা নেই, প্রতিসরাঙ্ক। তাই প্রতিসরাঙ্ক আই দুটো সমজাতীয় রাশির অনুপাত, তো সাইন আই আর সাইন আর দুটো মান আসবে, কিছু একটা মান দুটো মানের অনুপাত বা দুটো সমজাতীয় রাশির অনুপাত বলে এর কোনো একক নেই, অর্থাৎ মিউর কোনো একক নেই। দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় এর কোনো একক নেই, মিউর কোনো একক বা মাত্রা নেই। হয়েছে। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক কোনো একটি মাধ্যমের বৈশিষ্ট্য। অর্থাৎ আমি কাঁচের প্রতিসরাঙ্ক বললাম, এটা হচ্ছে কাঁচেরও একটা বৈশিষ্ট্য।
আবার বায়ুর প্রতিসরাঙ্ক সেটার মান আলাদা হবে, সেটা বায়ুর একটা বৈশিষ্ট্য। অর্থাৎ প্রতিসরাঙ্ক কোনো একটি মাধ্যমের বৈশিষ্ট্য, এটি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, আলোর বর্ণের উপর, বর্ণের বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, নির্ভর করে। প্রতিসরাঙ্কর কিন্তু কোনো একটি মাধ্যমের বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যদি জলের প্রতিসরাঙ্ক বলি সেটা জলেরই বৈশিষ্ট্য কেবলমাত্র। আর সেটা কার উপর নির্ভর করে? আপাতিত আলোর বর্ণের ওপর, অর্থাৎ কোন বর্ণের আলো এসে জলের উপর পড়েছে তার উপর নির্ভর করবে জলের প্রতিসরাঙ্ক। যদি বর্ণ পাল্টে যায় তাহলে কিন্তু প্রতিসরাঙ্কের মানও পাল্টে যাবে। জলের প্রতিসরাঙ্ক প্রত্যেকটি বর্ণের জন্য পৃথক পৃথক হয়। এখানটায় যেমন কী হয়েছিল, আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে এসে প্রবেশ করেছিল। বায়ু থেকে কাঁচে এসে প্রবেশ করলে আমরা দেখব যে সাইনায় যে কোনো বর্ণ নয়, শুধুমাত্র হলুদ বর্ণের আলোকরশ্মি যদি এসে পড়ে, সেক্ষেত্রে সাইনাই আর সাইনারের অনুপাত কত হয়? সাইনাই আর সাইনারের অনুপাত হয়, সাইনাই আর সাইনারের অনুপাত দেখব সবসময় 3:2 হচ্ছে। আলোকরশ্মি যদি বায়ু থেকে কাঁচে এসে পড়ে সবসময় 3:2 হবে। সে আপাতন কোণ যায়নি, আপাতন কোণের সঙ্গে সঙ্গে প্রতিসরণ কোণ পরিবর্তিত হবে, কিন্তু সাইনাই বাই সাইনারের অনুপাতটা সবসময় কত থাকবে? সবসময় 3:2 থাকবে। যদি আমরা এখানটায় হলুদ বর্ণের আলোকরশ্মি এনে আপতন করি, আপাতিত হয়। কিন্তু কেউ যদি লাল বর্ণের আলো এনে ফেলে তাহলে কিন্তু সাইনাই বাই সাইনারের মান 3:2 হবে না। কার ক্ষেত্রে? কাঁচের ক্ষেত্রে। বায়ু থেকে আলোকরশ্মি কাঁচে এসে যখন প্রবেশ করে তখন কিন্তু দুটোর অনুপাত 3:2 হয়। বা আমি বলতে পারি মিউটা 1 মিউ 2টা কত হয়? 3:2। কারণ সাইনাই বাই সাইনারকেই আমরা তো 1 মিউ 2 বলি, এটা 3:2 হয়। অবশ্যই যদি কি হয়, হলুদ বর্ণের আলোকরশ্মি এসে বায়ু থেকে কাঁচে প্রবেশ করে, যদি হলুদ বর্ণের পরিবর্তে অন্য কোনো বর্ণের আলোরশ্মি এসে পড়ে, এটা হবে না। আবার বায়ু থেকে যদি কাঁচে না পড়ে জল থেকে এসে কাঁচে পড়ে, তখনও হবে না। ওই জন্য বলছি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক একটি নির্দিষ্ট মাধ্যমের বৈশিষ্ট্য, এটি আলোর বর্ণের বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাহলে আমরা প্রতিসরাঙ্ক জানলাম। এই যে প্রতিসরাঙ্কটা জানলাম এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কোনটা? এই যে 1 মিউ 2 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকেই বলা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কেন? কারণ আমরা কি বলছি, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। যদি বায়ু না থেকে এখানটায় জল থাকতো, জলের সাপেক্ষে কি বলতাম? কাঁচের প্রতিসরাঙ্ক। একজনের সাপেক্ষে বিচার করা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। 1 মিউ 2 এটাকে কি বলা হয়? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে আমরা এবারে একটু আপেক্ষিক প্রতিসরাঙ্ক সম্পর্কে বোঝার চেষ্টা করব। কেন আপেক্ষিক বলা হচ্ছে? কারণ কোনো একটি মাধ্যমের সাপেক্ষে পরিমাপ করছে। কাঁচেরই প্রতিসরাঙ্ক যদি এখানটা বায়ু থাকে সেক্ষেত্রে দেখব এ মিউ জি, অর্থাৎ বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক দেখব 3:2 হয়। আবার যদি আমরা জল থেকে, এখানটা উপরে জল থাকে, জল থেকে আলোকরশ্মি কাঁচে প্রবেশ করে, তখন সেটাকে লিখব ডব্লু মিউ জি, সেটা কিন্তু আর 3:2 হবে না, সেটার মান অন্য কিছু আসবে, 8/9 হবে। যতদূর সম্ভব আমার মনে আছে 8/9 হবে। অর্থাৎ কী হলো, এটাও কাঁচের প্রতিসরাঙ্ক, এটাও কাঁচের প্রতিসরাঙ্ক। এখানটা কী হচ্ছে? বায়ুর সাপেক্ষে পরিমাপ করছে, এটা বায়ুর সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আবার এটা কী হচ্ছে? জলের সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। অর্থাৎ আপেক্ষিক কাঁচেরই প্রতিসরাঙ্ক, কিন্তু যে মাধ্যমের সাপেক্ষে মাপছি তার সঙ্গে সঙ্গেও পরিবর্তিত হচ্ছে। ওই জন্য এটাকে বলা হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আমরা একটু আপেক্ষিক প্রতিসরাঙ্কের সংজ্ঞা বললে সেই একই কথা বলবো। তাহলে আমরা প্রথমে আপেক্ষিক প্রতিসরাঙ্ক জানি। প্রতিসরাঙ্কটা বুঝলাম কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার বুঝবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলছে ওই যে দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে এই কথাটা অবশ্যই বলতে হবে, কারণ আমরা বুঝলাম যে বর্ণ পাল্টে গেলে সব কিছুই পাল্টে যায়।
আলোকরশ্মির ক্ষেত্রে, বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে কি হয়, সাইন আই আর সাইন আর, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন ধ্রুবক হয়। এটাকে আমরা কী লিখি, 1μ2। একেই বলা হচ্ছে সাইন আই বাই সাইন আর ধ্রুবক। এই ধ্রুবকের মান কত হচ্ছে 1μ2। একেই আপাতন মাধ্যমের সাপেক্ষে, আপাতন মাধ্যম মানে কি, যে মাধ্যম দিয়ে আলোকরশ্মি এসে প্রবেশ করছে, আপাতন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকেই বলা হচ্ছে। এখানটা প্রতিসরণ মাধ্যমকে, এখানটা প্রতিসরণ মাধ্যম হচ্ছে কাঁচ, আপতন মাধ্যম বায়ু, প্রতিসরণ মাধ্যম কাঁচ। এটাকে বলা হচ্ছে আপতন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক জানলাম। এবার আমরা জানব পরম প্রতিসরাঙ্ক। এইটাও আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাঁচের, কার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে। এটাও আপেক্ষিক প্রতিসরাঙ্ক কার, কাঁচের, কার সাপেক্ষে, জলের সাপেক্ষে। এবার একটু আমরা পরম প্রতিসরাঙ্ক সম্পর্কে জানব। পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক কী বলছে, পরম প্রতিসরাঙ্ককে কেবলমাত্র মিউ দ্বারা লেখা হয়। যেমন এখানটা আপেক্ষিক প্রতিসরাঙ্ককে কী লেখা হচ্ছে, 1μ2 বা aμg। 1μ2 বলতে আমরা বোঝাচ্ছি যে একের সাপেক্ষে 2। এবার 1 নম্বর মাধ্যমটা যা হবে সেই নাম দেবো। এখানটা এ লিখেছি কেন, বায়ু, বায়ুর ইংরেজি হচ্ছে এয়ার, সেখান থেকে এ। আর 2 নম্বর মাধ্যমটা কাঁচ, কাঁচের ইংরেজি গ্লাস, সেখান থেকে জি এসছে। এখানটা ডব্লু লিখেছি ওয়াটার, এখানটা জি লিখেছি সেই একই কারণে গ্লাস। কিন্তু পরম প্রতিসরাঙ্ককে শুধুমাত্র মিউ দ্বারা প্রকাশ করা হয়। কি বলা হচ্ছে, আপাতন মাধ্যম, অর্থাৎ আলোকরশ্মি যে মাধ্যম থেকে এসে পড়ছে সেই মাধ্যমটা যদি বায়ু হয়, অর্থাৎ বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককেই আমরা কি বলি, পরম প্রতিসরাঙ্ক। বায়ু মাধ্যমের সাপেক্ষে, বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের, যে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ককে, আপেক্ষিক প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলে, প্রতিসরাঙ্ক বলে। বায়ু মাধ্যমের সাপেক্ষে এই যে এখানটা aμg, এটাকেই আমরা বলতে পারবো কাঁচের পরম প্রতিসরাঙ্ক। কিন্তু এটাকে বলা যাবে না। কেন এটাকে বলা যাবে না, কারণ এখানটা কী হচ্ছে, আপাতন মাধ্যমটা কী হচ্ছে, জল। তাই এই wμgকে আমরা কিন্তু কাঁচের পরম প্রতিসরাঙ্ক বলতে পারবো না। এই aμgটাকে কি বলবো, কাঁচের পরম প্রতিসরাঙ্ক। কারণ আপাতন মাধ্যমটা কী হলো, বায়ু। অর্থাৎ aμg, এটাকে কি বলা যায়, aμgর মান যদিও কত হয় 3/2, এটাকে বলা হয় কাঁচের পরম প্রতিসরাঙ্ক, কাঁচের পরম প্রতিসরাঙ্ক, কাঁচের পরম প্রতিসরাঙ্ক। কেন, কারণ এখানটায় আপাতন মাধ্যমটা কি, বায়ু, তাই এটাকে কাঁচের পরম প্রতিসরাঙ্ক বলা যায়। অনেকে এটা শুধু প্রতিসরাঙ্ক বলে, এই পরম শব্দটা ব্যবহার করা হয় না। বলা হয় এই μg দ্বারা লেখা হয়, μg = 3/2, বলা হলো এটা কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক। অর্থাৎ আমি কি বলতে চাইছি কোথাও যদি উল্লেখ করা থাকে যে কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়, কাঁচের পরম প্রতিসরাঙ্কটাকেই বোঝানো হচ্ছে। আসলে আমরা পরম শব্দটা আর ব্যবহার করি না, শুধু বলে দিই কাঁচের প্রতিসরাঙ্ক। কিন্তু কাঁচের প্রতিসরাঙ্ক হয় না, একটা তো মাধ্যমের সাপেক্ষে হবে, একটা তো আপতন মাধ্যম থাকবে। এক্ষেত্রে আপতন মাধ্যমটা কে, এক্ষেত্রে আপতন মাধ্যমটা হচ্ছে বায়ু। বায়ুর সাপেক্ষে কাঁচের এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটাকেই আমরা বলছি পরম প্রতিসরাঙ্ক। কার, কাঁচের পরম প্রতিসরাঙ্ক। যদি আলোকরশ্মি বায়ু থেকে এসে জলে প্রবেশ করে, সেটাকে আমরা বলবো জলের পরম প্রতিসরাঙ্ক। যেমন আমরা জলের প্রতিসরাঙ্ককে এইভাবে লিখলাম μg, μw, aμw, সেটার মান হয় দেখব 4/3 হয়। মানে আলোকরশ্মি যদি বায়ু থেকে জলে এসে প্রবেশ করে তখন সাইন আই আর সাইন আরের অনুপাত করলে দেখব সবসময় 4/3 আসবে। এটা হচ্ছে জলের পরম প্রতিসরাঙ্ক। তাহলে আমরা বুঝলাম
যে আপাতন মাধ্যমটা বায়ু হয়ে গেলে সেই প্রতিসরাঙ্কটাকে আমরা কি বলবো? পরম প্রতিসরাঙ্ক। এবার একটু আমরা প্রতিসরাঙ্কের সঙ্গে অন্যান্য কয়েকটি রাশির সম্পর্ক জানব। অন্যান্য কয়েকটি রাশির সম্পর্ক মানে এই যে বললাম প্রতিসরাঙ্ক আলোর বর্ণের ওপর নির্ভর করে, বা প্রতিসরাঙ্ক মাধ্যম আপাতন মাধ্যমের ওপর নির্ভর করে। আপাতন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্কটা পরিবর্তিত হয়। আমরা এই প্রতিসরাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে সেগুলো সম্পর্কে জানব। প্রথমে জানব আচ্ছা প্রতিসরাঙ্কের উপর কয়েকটি বিষয়ের বৈশিষ্ট্য, নির্ভরশীলতা। কয়েকটি বিষয়ের উপর প্রতিসরাঙ্কের নির্ভরশীলতা। কয়েকটি বিষয়ের উপর প্রতিসরাঙ্কের নির্ভরশীলতা। প্রতিসরাঙ্কের নির্ভরশীলতা এটা সম্পর্কে জানব। মানে প্রতিসরাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে হচ্ছে 1 নম্বরে মাধ্যমে আলোর বেগ। বলেছি মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন হয়। মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ আমরা ভৌত আলোক বিজ্ঞানে অর্থাৎ আলোর তরঙ্গ ধর্ম যখন শিখব সেক্ষেত্রে সেই সময় আমরা প্রমাণ করব যে কোনো একটি মাধ্যমে আলোর বেগ কি হয়। মাধ্যমে আলোর বেগ যদি ভি দ্বারা লেখা হয়, ভি এর মান কত হয়? c/μ। অর্থাৎ কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান কি? শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। সেটা কি? শূন্যস্থানে আলোর বেগ। শূন্যস্থান বলতে আমরা বায়ু মাধ্যমকেও বলতে পারি। শূন্যস্থানে আলোর বেগের মান কত হয়? এটা ধ্রুবক, এর মান সবসময় হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। পুরোপুরি হয় না, 3-এর কাছাকাছি হয়, 3 × 10⁸ মিটার/সেকেন্ড বলে আমরা ধরে নিই সি এর মান। অর্থাৎ কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান কী দাঁড়ালো? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কীভাবে পরিমাপ করব? শূন্যস্থানে, এটা কিন্তু আমাদের এই মুহূর্তে প্রমাণ নেই, তরঙ্গ ধর্ম যখন প্রমাণ করব তখন আছে। তরঙ্গ ধর্ম সম্পর্কে জানব। সেটা কি? সেটা হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ, আলোর বেগ বাই তলায় কী আসবে? ভিটা কি? মাধ্যমে আলোর বেগ। মাধ্যমে আলোর বেগ কেমন? ধরো আমি জানতে চাইছি যে কাঁচের প্রতিসরাঙ্ক কত। এখানটা কিছু উল্লেখ করা নেই, মানে বললাম বায়ুর সাপেক্ষে বলা হচ্ছে। এখানটাতে কিছু একটা আপাতন মাধ্যম দেওয়া উচিত। যখন দেখব শুধু মিউজি দেওয়া আছে বুঝবো আপাতন মাধ্যমটা বায়ু, তাই এ আর লেখা হয় না। এটাকে কি বলা হয়? কাঁচের পরম প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কত আসবে? শূন্যস্থানে আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ। ভিজি দ্বারা আমি বুঝাচ্ছি কাঁচে আলোর বেগ, মানে কাঁচের মধ্যে আলোর বেগ কত সেটাই হচ্ছে ভিজি। অর্থাৎ আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, শূন্যস্থানে আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ বাই ভিজিটা কি? কাঁচ মাধ্যমে আলোর বেগ। কাঁচ মাধ্যমে আলোর বেগ, এই দুটোর অনুপাতকেই আমরা বলে দিতে পারি কাঁচের পরম প্রতিসরাঙ্ক বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এটাকে এমইউজি দ্বারা লেখা যায়, আমি শুধু মিউজি দ্বারা লিখেছি, অসুবিধা কিছু নেই। এটা না লিখলে হবে, লেখা হয় না। এরপরেও দেখব যদি জলের প্রতিসরাঙ্ক জানতে চাই তাহলে জলের প্রতিসরাঙ্ক কী করে বের করবো? এই যে প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক পেয়ে গেলাম। জলের পরম প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ সমান কী লিখতে পারি? c/, জলে আলোর বেগ পেয়ে যাব। এইভাবে আমরা মাধ্যমের বেগের সঙ্গে, মাধ্যমে আলোর বেগের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্কটা প্রতিষ্ঠা করতে পারি। যদিও প্রতিষ্ঠা করা হলো না, আমরা কেবলমাত্র কী করলাম? কেবলমাত্র সম্পর্কটা জেনে নিলাম। এই সম্পর্কটা থেকে তোমাদের প্রচুর অঙ্ক আছে, সেট 1-এ অনেক অঙ্ক আছে। এটা হচ্ছে মাধ্যমে আলোর বেগ সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক জানলাম। এবার জানব তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের কী সম্পর্ক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এবার 1 নম্বর হয়ে গেলে, এবার 2 নম্বরে শিখব। কি 2 নম্বরে শিখব? তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আলোর বেগের সম্পর্ক। 2-এ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক জানব। প্রতিসরাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্যের উপর লিখি,
তরঙ্গ দৈর্ঘ্যের উপর প্রতিসরাঙ্কের নির্ভরশীলতা। কিভাবে নির্ভর করে এই সূত্রও আমাদের প্রমাণ করতে হবে না, এটা কসি বলে একজন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন। কসির সূত্র থেকে আমরা জানি, কসির সূত্র থেকে কি জানি, যে কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, এই মিউটাকে কি বলা হচ্ছে, পরম প্রতিসরাঙ্ক, অর্থাৎ বায়ু সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। মিউ সমান কত হয়, এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। ল্যামডাটা কি, তরঙ্গ দৈর্ঘ্য, এ বি ধ্রুবক, এইভাবে পরিবর্তিত। এ বিটা হচ্ছে এ আর বি ধ্রুবক, আর ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ কি, মিউ সমানুপাতি, মোটামুটি আমরা কী লিখতে পারি, মিউ সমানুপাতি 1 বাই ল্যামডা স্কোয়ার। কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বর্গের ব্যস্তানুপাতে। মাধ্যমের প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রকৃত সম্পর্ক কিন্তু এটা, এই যে এই সম্পর্কটা, প্রথমটা, এই সম্পর্কটা ওখান থেকে একটুখানি আলাদা করে লিখলাম। মাধ্যমের প্রতিসরাঙ্ক, আমরা এখানটা প্রতিসরাঙ্ক বলতে পরম প্রতিসরাঙ্কের কথা বলছি। মাধ্যমের প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে কি, মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে ততই কিন্তু এই সম্পর্ক ততই কমে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক তত কমে যাবে। ওই জন্য আমি বলছিলাম হলুদ বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক কত হচ্ছিল, 3/2। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু বেশি, হলুদ বর্ণের তুলনায় লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে লাল বর্ণের আলো এলে তখন প্রতিসরাঙ্ক কিন্তু 3/2 থেকে কমে যাবে। এই যে এই সম্পর্কটা আমরা জানলাম, এই সম্পর্ক যদিও আমাদের প্রতিষ্ঠানে, কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক তত হ্রাস পাবে। আমরা যখন কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা বললাম যে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 বা জলের প্রতিসরাঙ্ক 4/3, কি বুঝবো, এটা পরম প্রতিসরাঙ্কের কথা বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই বুঝবো এটা হলুদ বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে বলা হচ্ছে। কোনো বর্ণ উল্লেখ না থাকলে আমরা বুঝবো যে হলুদ বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রেই উল্লেখ করা হয়েছে। কেন, হলুদ বর্ণটা হচ্ছে মধ্যবর্ণ। আমরা দৃশ্যমান আলোর মধ্যে যে কটা বর্ণ দেখতে পাই, বেনিয়া সহ কলা, তার মধ্যে হলুদ বর্ণটাকে মধ্যবর্ণ বলা হয়। অর্থাৎ এখানে একটু স্টার দিয়ে লিখে নিতে পারি, কোনো বর্ণের উল্লেখ না থাকলে কি বুঝতে হবে, কোনো বর্ণের উল্লেখ না থাকলে কি বুঝবো, বুঝতে হবে হলুদ বর্ণের আলোর জন্য, বুঝতে হবে কি বুঝবো, বুঝতে হবে হলুদ বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক দেওয়া আছে, প্রতিসরাঙ্ক দেওয়া আছে। কেন, কারণ হলুদ বর্ণটাকে আমরা কি বলি, মধ্যবর্ণ বলেই ধরি দৃশ্যমান আলোগুলোর মধ্যে। তাহলে প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের ওপর প্রতিসরাঙ্ক কিভাবে নির্ভর করে সেটা জেনে গেলাম। এবার একটু আমরা জানব যে উষ্ণতার ওপর প্রতিসরাঙ্ক কিভাবে নির্ভর করে 3 নম্বরে। তাহলে 1 নম্বরে বেগের ওপর কিভাবে নির্ভর করে শিখেছি, 2 নম্বরে প্রতিসরাঙ্কের ওপর কিভাবে, এই তরঙ্গ দৈর্ঘ্যের ওপর কিভাবে নির্ভর করে শিখলাম। এবার আমরা শিখব উষ্ণতার ওপর কিভাবে নির্ভর করে 3-এ। এটা মুছে দিলাম। 3-এ শিখব কি, প্রতিসরাঙ্কের ওপর না, উষ্ণতার ওপর, উষ্ণতার উপর কি, প্রতিসরাঙ্কের নির্ভরশীলতা, প্রতিসরাঙ্কের নির্ভরশীলতা, সরাঙ্কের নির্ভরশীলতা, উষ্ণতার উপর প্রতিসরাঙ্ক কিভাবে নির্ভর করে। দেখা গেছে এটা নির্দিষ্ট কোনো সম্পর্ক এখনো প্রমাণিত নয়, সে বেশ জটিল সম্পর্ক। যদি সম্পর্কটা আমরা লিখি আমাদের প্রয়োজনে নেই, আমাদের শুধু জানতে হবে যে উষ্ণতা বাড়লে প্রতিসরাঙ্ক কমে যায়, উষ্ণতা বাড়লে, উষ্ণতা বৃদ্ধি পেলে প্রতিসরাঙ্ক হ্রাস পায়,
প্রতিসরাঙ্ক হ্রাস পায়। কি হয়? কঠিনের তুলনায় তরলের ক্ষেত্রে পরিবর্তন বেশি হয়। পরিবর্তন বেশি হয় মানে কি বলতে চাইছি? মানে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে প্রতিসরাঙ্কের পরিবর্তনটা বেশি দেখতে পাওয়া যায়। আর গ্যাসের ক্ষেত্রে পরিবর্তন আরও বেশি হয়, পরিবর্তন সর্বাধিক হয়। অর্থাৎ কি? অর্থাৎ আমরা যদি উষ্ণতার পরিবর্তন করি, দেখব গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের পরিবর্তনটা সবচেয়ে বেশি। তাহলে আমরা প্রতিসরাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা জানলাম। এবার আমরা আলোর সাপেক্ষে ঘন মাধ্যম আর লঘু মাধ্যম জানব, অর্থাৎ আলোকীয় ঘনত্ব সম্পর্কে জানব। আলোকীয় ঘনত্ব সেটা কি? আলোকীয় ঘনত্ব, মাধ্যমের আলোকীয় ঘনত্ব সম্পর্কে জানব। আমরা শিখেছি ঘন মাধ্যম, লঘু মাধ্যম, বারবার এই শব্দটা ব্যবহার করি। এই শব্দটার অর্থ এবারে আমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। মাধ্যমের আলোকীয় ঘনত্ব, এখানটায় অবশ্যই করে মনে রাখতে হবে মাধ্যমের আলোকীয় ঘনত্ব। আর আমরা এতদিন যে ঘনত্ব জানতাম, ঘনত্ব বলতে কি জানতাম? m/v, এই যে ঘনত্বকে d দ্বারা লেখা হতো। কোনো পদার্থের ভর আর আয়তনের অনুপাতকেই তো আমরা ঘনত্ব বলতাম। দুটো কিন্তু একই নয়, অর্থাৎ আলোকীয় ঘনত্ব আর এই ঘনত্ব একই রাশি নয়। আলোকীয় ঘনত্ব কি? আলোকীয় ঘনত্ব হচ্ছে দুটো মাধ্যমের ঘনত্ব। যেমন আমি একটুখানটা যদি বলি, কাঁচের ঘনত্ব কত? কাঁচের ঘনত্ব 3/2, অর্থাৎ এটা ভাগ করলে কত আসবে? 1.5। আবার জলের ঘনত্ব μW সমান কত? 4/3, এটা ভাগ করলে কত আসবে? 1.33, এটা ভাগ করলে 1.50। এটা কাঁচের পরম প্রতিসরাঙ্ক, এটা জলের পরম প্রতিসরাঙ্ক। এই দুটোর মধ্যে যদি প্রতিসরাঙ্ক তুলনা করি, যার প্রতিসরাঙ্ক বেশি সেটাকেই আমরা বলবো আলোক সাপেক্ষে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম, শুধুমাত্র শব্দটা ব্যবহার করব। যেমন এই দুটোর মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি, আমরা এটাকে বলবো আলোক সাপেক্ষে ঘন মাধ্যম। আলোক সাপেক্ষে ঘন মাধ্যম, বা কী করি? শুধু ঘন মাধ্যম বলে দিই। ঘন মাধ্যম, শুধুমাত্র ঘন মাধ্যম এই শব্দটা ব্যবহার করি। আর এটাকে কি বলবো? লঘু মাধ্যম। অর্থাৎ আমরা দুটো মাধ্যমের প্রতিসরাঙ্কের তুলনা করব। তুলনা করে দেখব কার প্রতিসরাঙ্ক বেশি। পরম প্রতিসরাঙ্ক অবশ্যই, কার পরম প্রতিসরাঙ্ক বেশি। যার পরম প্রতিসরাঙ্ক বেশি হবে সেটাকে আমরা বলবো আলোক সাপেক্ষে ঘন মাধ্যম, আর যার পরম প্রতিসরাঙ্ক কম হবে সেটাকে আমরা কি বলবো? আলোক সাপেক্ষে লঘু মাধ্যম। এই দুটো মাধ্যমের মধ্যে এটা হচ্ছে আলোক সাপেক্ষে ঘন, এটা আলোক সাপেক্ষে লঘু। আবার যদি আমি μWর কথা বলি, μg এর মান কত ছিল? μg 1.50। আবার ডায়মন্ড, হিরে, μd মানে হিরে, এটা হিরের ক্ষেত্রে বলা হচ্ছে। হিরের প্রতিসরাঙ্ক কত? হিরের প্রতিসরাঙ্ক প্রায় 2.40। অর্থাৎ এই দুটোকে তুলনা করলে তখন কি বলবো? এই দুটো তুলনা করলে দেখতে পাচ্ছি যে কাঁচের তুলনায় হীরের পরম প্রতিসরাঙ্ক অনেক বেশি। তাই আমরা হীরেটাকে কি বলতে পারি? ঘন মাধ্যম বা আলোক সাপেক্ষে ঘন মাধ্যম বলা উচিত। কিন্তু আমরা কষ্ট করে অত দূর বলি না, শুধু বলি কি ঘন মাধ্যম। এটা ঘন মাধ্যম, এটাকে কি বলবো? লঘু মাধ্যম। তাহলে আশা করি বোঝা গেছে মাধ্যমের আলোকীয় ঘনত্ব বলতে কি বোঝায়। দুটো মাধ্যমের প্রতিসরাঙ্কের তুলনা করব, যে দুটো মাধ্যমের কথা উল্লেখ করবে। সেই দুটো মাধ্যমের মধ্যে যার প্রতিসরাঙ্ক বেশি সেটাকেই আমরা আলোক সাপেক্ষে ঘন মাধ্যম বলবো, আর যার প্রতিসরাঙ্ক কম হবে সেটাকে আমরা আলোক সাপেক্ষে লঘু মাধ্যম বলবো। এখানটায় কিন্তু একটা শব্দ খুব ভালো করে মনে রাখতে হবে যে আলোক সাপেক্ষে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম আর ঘনত্ব শব্দ দুটো একই নয়। ঘনত্ব বেশি হলেই যে ঘন মাধ্যম হবে এরকম কিন্তু নয় আলোক সাপেক্ষে।
অর্থাৎ আমি এখানটা একটু লিখতে পারি স্টার দিয়ে, এই সংজ্ঞাটা লিখলাম না, আশা করি বোঝা গেছে কি ঘনত্ব বেশি হলে, ঘনত্ব বলতে কি ভর বাই আয়তন, এখানটায় সেই ভর বাই আয়তনের কথা বলছি। ঘনত্ব বেশি হলে যে আলোক সাপেক্ষে ঘনমাধ্যম হবে, আলোক সাপেক্ষে ঘনমাধ্যম হবে, ঘনমাধ্যম হবে এর কোনো নিশ্চয়তা নেই। ঘনত্ব বেশি বলে ঘনমাধ্যম হবে এর কোনো নিশ্চয়তা নেই। এখানটায় ঘনমাধ্যম বলতে সেই ঘনত্ব বেশির কথা নয়, কিন্তু আলোর সাপেক্ষে বিচার করছি, আলোর বলছি প্রতিসরাঙ্কের সাপেক্ষে বিচার করছি, হবে এর কোনো নিশ্চয়তা নেই, নিশ্চয়তা নেই। আর এখানটা আরেকটা কথা একটু খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে ঘনমাধ্যমে, ওই যে আলোক সাপেক্ষে ঘনমাধ্যম কেন বলা হচ্ছে, আসলে এই দুটো মাধ্যমের মধ্যে এর প্রতিসরাঙ্ক বেশি বলেই তো এটাকে আলোক সাপেক্ষে ঘনমাধ্যম বললাম। আমরা দেখতে পাই যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, যে মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক বেশি, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, আলোর নয়, কথাটা ভুল, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে আলোর বেগ কম হয়। অর্থাৎ আলো যেন ওই মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারছে না, আলোর কাছে ওটা খুব ঘন মনে হচ্ছে, তাই শব্দটা বলা হচ্ছে আলোক সাপেক্ষে ঘনমাধ্যম। অর্থাৎ আমরা ঘনমাধ্যম বলতে কি বলবো, ঘনমাধ্যমে আলোর বেগ কম হয়, ঘনমাধ্যমে আলোর বেগ কম হয়, কার তুলনায়, লঘু মাধ্যমের তুলনায়। যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে আলোর বেগ কম হবে। এই হলো মাধ্যমের আলোকীয় ঘনত্ব। এবার একটু আমরা প্রতিসরণের ফলে আলোকরশ্মির কি চ্যুতি ঘটে সেটা একটু জানব। প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি সম্পর্কে জানব। দেখা গিয়েছে আলোকরশ্মি, এই যে ছবিটা এঁকেছি, এবার ছবিটা দুটো ছবি আঁকতে হবে। অর্থাৎ আলোকরশ্মি প্রতিসরণ দুরকম ক্ষেত্রে হতে পারে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে অথবা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে হতে পারে। আমরা লিখি প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি, প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি সম্পর্কে জানব। কি ব্যাপারটা, আমরা দুটো ছবি পাশাপাশি আঁকি। এখানটায় ঘন মাধ্যম আছে, কোনো একটা মাধ্যম আছে যার প্রতিসরাঙ্ক বেশি, ঘন মাধ্যম, আর এখানটায় লঘু মাধ্যম আছে। এখানটায় কি ধরছি, এখানটায় লঘু মাধ্যম আছে আর এখানটায় ঘন মাধ্যম আছে। এইটা হচ্ছে বিভেদ তল, এই যে সরলরেখাটা আঁকা হয়েছে এটা বিভেদ তল। এখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আপাতিত হয়, এই যে ঘন মাধ্যম থেকে এসে পড়লো, আলোকরশ্মি যাওয়া উচিত ছিল এইভাবে, ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আপাতিত হচ্ছে এই পথ ধরে যাওয়া উচিত তো, কিন্তু কী হয়, মাধ্যম পরিবর্তন হচ্ছে যেহেতু আলোর গতিপথটা পাল্টে যাবে, দেখা যায় আলোকরশ্মি এইভাবে প্রতিসৃত হয়। অর্থাৎ আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন প্রতিসরণ কোণটা বড় হয়ে যায়, বা বলতে পারি প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অভিলম্ব থেকে দূরে সরে যায়। কখন প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায় বা কখন প্রতিসরণ কোণ বড় হয়, যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হয়। আর কি, যখন আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে এসে পড়ল, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, আলোকরশ্মি যাওয়া উচিত ছিল এই পথ ধরে, দেখা যায় অভিলম্বের দিকে সরে আসে। সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আরটা কমে যায়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি কী হচ্ছে, অভিলম্বের দিকে সরে আসছে। প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে। কখন, যখন আলোকরশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে। এই জায়গাটা আমাদের চ্যুতি সম্পর্কে জানতে হবে। চ্যুতি মানে কি, এই যে মাধ্যম পরিবর্তন করার সময়
যখন মাধ্যম পরিবর্তন করছে তখন আলোর গতিপথটা পরিবর্তিত হচ্ছে, দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছে। এক্ষেত্রে অভিলম্ব থেকে দূরে সরে গেছে, এক্ষেত্রে অভিলম্বের দিকে সরে এসছে, অর্থাৎ আলোকরশ্মির কিছুটা চ্যুতি ঘটেছে। চ্যুতি মানে কোনটা? এই যে আলোকরশ্মি যাওয়া উচিত ছিল ডট ডট লাইন ধরে, না গিয়ে এই পথে সরে গেল। এই যে যত ডিগ্রি ঘুরে যাচ্ছে এটাকেই আমরা বলি চ্যুতি, এটাকে আমরা চ্যুতি দ্বারা প্রকাশ করি, এটা ডেল্টা। তাহলে এক্ষেত্রে ডেল্টার মান কত? এক্ষেত্রে ডেল্টার মান কিন্তু আর মাইনাস আই, চ্যুতি। এক্ষেত্রে ডেল্টা কত? আর মাইনাস আই। আর এক্ষেত্রে চ্যুতি কোনটা? এটাকে ডেল্টা বলা হচ্ছে। কেন চ্যুতি? অর্থাৎ আলোকরশ্মি ওই পথে যাওয়া উচিত ছিল, না গিয়ে এই পথে ঘুরে গেল, এই জন্য এটাকেই বলা হচ্ছে চ্যুতি। এক্ষেত্রে ডেল্টার মান কত? এক্ষেত্রে ডেল্টার মান আই মাইনাস আর। চ্যুতির মান বের করবো এইভাবে। চ্যুতি মানে গতিপথ থেকে কতটা বিচ্যুত হলো, দুটো ক্ষেত্রে চ্যুতি বের করলাম। আমরা এবার তাহলে জেনে গেলাম যে প্রতিসরণের ফলে আলোকরশ্মির কতটা চ্যুতি ঘটে সেটা বের করতে পারলাম। এই হলো প্রতিসরণের প্রাথমিক ধারণাবলী। এরপরে আমরা সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণ জানবো। এর পরের পাঠে আমরা সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণ জানবো। তার আগে এগুলো তোমরা একটুখানি ভালো করে পড়ে নাও, খাতায় নোট করে রাখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করো, আমি পরের ক্লাসে বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।